প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে অদ্ভুত ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন অর্কচন্দ্র নামের একজন লিসেনার্স। তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন তারই খুব কাছের একজন বন্ধুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল তার বন্ধুর চাচার সাথে। বন্ধুর নাম হুমায়ুন মিয়া। এই হুমায়ুন মিয়ার চাচাদের মধ্যে একমাত্র তার ছোট চাচাই তাদের গ্রামে থাকতেন। তিনি গ্রামে থেকে জমি জমা দেখাশোনা করতেন এবং মাঝে সাঝে কৃষিকাজও করতেন, এবং তিনি ছিলেন কিছুটা ছন্নছাড়া স্বভাবের মানুষ। তিনি মাঝে মাঝেই হঠাৎ 2-1 সপ্তাহের জন্য উধাও হয়ে যেতেন। কখনো গানের দলের সাথে গিয়ে গান বাজনা করতেন, কখনো আবার বেদে দলের সাথে গিয়ে সাপ ধরতেন। এই হুমায়ুন মিয়ার চাচি মানে তার ছোট চাচার স্ত্রী ছিলেন খুবই অ্যাক্টিভ একজন মানুষ। তিনিই মূলত তার সংসার সামলে নিতেন। ধরতে গেলে এই চাচির জন্যই চাচার সংসারটা টিকেছিল। তো এমনই একদিন হুমায়ুন মিয়ার ছোট চাচা নিরুদ্দেশ হয়ে যান। প্রায় 2 সপ্তাহ নিরুদ্দেশ থাকার পর একদিন সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে আসেন। তখন তার স্ত্রী পুকুর থেকে পানি নিয়ে আসছিলেন। তিনি দেখেন কি যে চাচা দূর থেকে এক প্রকার টলতে টলতে আসছিলেন। চাচির কাছাকাছি এসে চাচা বললেন, ভাত দাও তাড়াতাড়ি, আমার খুব ক্ষুধা পেয়েছে। তখন চাচি চুলায় ভাত বসিয়ে দিলেন। তখন চাচা খুব তাড়াতাড়ি ভাত খেলেন এবং খেয়েই তার বিছানায় শুয়ে পড়লেন। এর পরদিন সকালে চাচাকে ঘুম থেকে তোলার জন্য অনেক ডাকাডাকি করলেন চাচি, কিন্তু চাচা আর ঘুম থেকে উঠলেন না। তখন চাচি কি করেন, চাচার নাকের কাছে তিনি হাত নিয়ে দেখেন। তিনি দেখেন চাচার নিঃশ্বাস বন্ধ, তার বুকও ওঠানামা করছে না। চাচা মারা গেছেন ঘুমের মধ্যেই। তখন চাচির আহাজারিতে ঘরবাড়ি ভারী হয়ে গেল। সেদিন দুপুরের মধ্যেই যে যেখানে ছিল সবাই চলে আসলো তাদের গ্রামের বাড়িতে, এবং সেদিন বিকেলের মধ্যেই চাচার দাফন হয়ে যায়। এর 2-1 দিন পর আবার সবাই যে যার নিজের জায়গায় ফিরে গেলেন। তখন চাচার বাড়িতে কেবল চাচি এবং তার 2 মেয়ে থেকে গেল। এর 3 থেকে 4 দিন পরের ঘটনা। সেদিন ছিল হাটবার। গ্রামে বাজার বসে সেদিন। বিকেলে হাটে গিয়ে সন্ধ্যায় মানুষ ক্লান্ত হয়ে ঘরে ফেরেন। সেদিনও তেমনি হাট থেকে ঘরে ফিরছিলেন সোহরাব নামের একজন লোক। এই সোহরাব সাহেবের বাড়ি ছিল হুমায়ুন মিয়ার যে চাচা তার বাড়ির একটু পরেই। সেদিন রাস্তা থেকে তার বাড়ির পথে ঢোকার সময় সোহরাব মিয়া এক অদ্ভুত জিনিস দেখলেন। তিনি দেখেন মেন রাস্তা আর চাচাদের ভিটার মাঝে ছোট্ট একটা মাটির কাঁচা রাস্তা আছে, মেহগনি আর শিশু গাছ দিয়ে ঘেরা। তিনি দেখেন সেখানে কে যেন টলতে টলতে হেঁটে চলেছেন। গাছপালা ঘেরা থাকায় রাস্তাটা তখন খুবই অন্ধকার লাগছিল, ভালো মতো কিছুই দেখা যাচ্ছিল না। তখন সোহরাব মিয়ার হাতে টর্চ লাইট ছিল। তিনি কি করেন, টর্চের আলো তিনি লোকটার মুখের উপর ফেললেন। আর যা দেখলেন তাতে তার হৃৎপিণ্ড সেখানেই বন্ধ হবার উপক্রম। তিনি দেখলেন যে লোকটি আর কেউ নয়, তিনি হুমায়ুন মিয়ার ছোট চাচা নিজামুদ্দিন, যিনি মাত্র 3 দিন আগে মারা গেছেন, যাকে সবার সামনেই কবর দেওয়া হয়েছিল। সেই নিজামুদ্দিন টলতে টলতে তার দিকেই এগিয়ে আসছে। সোহরাব মিয়া এইটা দেখে প্রচন্ড ভয়ে চিৎকার শুরু করে দেন। তার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে অনেক মানুষজন বেরিয়ে আসে। সবাই হেরিকেন এবং টর্চ লাইট নিয়ে ছুটে এসে দেখলেন যে সোহরাব মিয়া মাটিতে পড়ে আছেন,
আর নিজামুদ্দিন চাচা তার পাশেই দাঁড়িয়ে আছেন। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওখানকার সবাই খুব ভয় পেয়ে যান। প্রিয় লিসেনার্স, এরকম পরিস্থিতিতে সাধারণত যেটা হবার কথা ছিল যে গ্রামের মানুষ এই নিজামুদ্দিনকে ভূত বা অন্য কিছু ভেবে তার উপর আক্রমণ করত, কিন্তু মানুষজন নিজামুদ্দিনের দিকে তেড়ে গিয়েও শেষ পর্যন্ত আর তাকে আঘাত করল না। তখন সবাই কেন যেন বিশ্বাস করে ফেললেন যে ওটা নিজামুদ্দিন চাচাই ছিলেন। তখন সবাই নিজামুদ্দিন চাচাকে ধরে তার বাড়িতে নিয়ে যান। তখন তার স্ত্রী এবং 2 মেয়েও তাকে দেখে প্রচণ্ড অবাক হয়। তখন ঘটে আরেক ঘটনা। নিজামুদ্দিনকে তারা তার বাড়িতে উঠতে দিলেন না। তারা বললেন শহর থেকে আত্মীয় স্বজনরা আসবে, তারপর গ্রামের সকলের সাথে বসে নিশ্চিত হতে হবে যে ইনি আসলেই নিজামুদ্দিন, এরপরেই তাকে বাড়িতে উঠতে দেওয়া হবে। তখন ওই নিজামুদ্দিন চাচাও এই ব্যাপারটা মেনে নেন এবং সেদিনের রাতটা তিনি উঠোনেই কাটালেন। এর পরদিনেই তার আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসলো তাদের গ্রামের বাড়িতে। ওই গ্রামের মেম্বার, চেয়ারম্যান সহ সবাইকে নিয়ে বৈঠক বসানো হলো নিজামুদ্দিনের উঠানে। অনেক মানুষ জড়ো হয় সেদিন। সবাই এইটা দেখতে এসেছিল যে মরা মানুষ আবার কিভাবে জ্যান্ত হলো। তখন নিজামুদ্দিন চাচার বক্তব্য নেওয়া হলো। তিনি সবাইকে একটা ভয়ানক কথা বললেন। তিনি বললেন যে হঠাৎ করেই নাকি তার জ্ঞান ফিরে এসেছিল এবং তিনি নিজেকে আবিষ্কার করেন মাটির ভেতর বদ্ধ কোনো জায়গায়। তারপর তিনি নাকি অনেক কষ্টে মাটি খুঁড়ে খুঁড়ে নিজেকে বের করে নিয়ে আসেন। তখন সকলের মতামতের সিদ্ধান্ত হলো যে তারা সবাই নিজামুদ্দিনকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে যাবেন তার কবরটা দেখার জন্য। এবং তখনই সবাই যান সেই কবর দেখতে। যারা কবর দেখতে গিয়েছিল তারা দেখলো মারাত্মক একটা ব্যাপার। দেখা গেল নিজামুদ্দিন ঠিকই বলেছেন। কবর দেখে মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে কবর খুঁড়ে বাইরে বের হয়েছেন। তখন 2-1 জনের মনে প্রশ্ন জাগে, কবর খুঁড়তে যে শক্তির প্রয়োজন সেই শক্তি নিজাম চাচা কোথায় পেল? তবে এই ব্যাপারটা নিয়ে আর তেমন কেউ মাথা ঘামালেন না। গ্রামবাসীরা নিশ্চিত হলেন যে এটা তাদের নিজামুদ্দিনই, কারণ নিজামুদ্দিনের গলায় একটা জন্ম দাগ ছিল এবং তখনও এই নিজামুদ্দিনের গলার নিচে জন্ম দাগটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এছাড়া এলাকার মানুষদের সাথে তিনি পূর্বে যেসব গোপনীয় কথাগুলো বলেছিলেন সেই সকল কথা তিনি নির্ভুলভাবে আবার বলে দিতে পারলেন। তখন উনি যে নিজামুদ্দিন চাচাই এতে আর কারো সন্দেহ রইল না। তখন এই হুমায়ুন মিয়ার বড় চাচার ছেলে ডাক্তারি পড়াশোনা করছিলেন। তিনিও তখন একটা ব্যাখ্যা দিলেন যে মানুষ নাকি ক্লিনিক্যালি ডেথের পরেও অনেক সময় বেঁচে ওঠেন। এটা নাকি খুবই স্বাভাবিক বিষয়। হয়তো রোগীর শ্বাস প্রশ্বাস এত ধীরে চলে যে তাকে অনেকে মৃত বলে মনে করে, কিন্তু পরে দেখা যায় রোগী বেঁচে ওঠেন। এই জন্য দেখা যায় যে মর্গে অনেক সময় লাশ জীবিত হয়ে যায়। আবার অনেক পুরনো কফিন খোলার পরে কফিন খুলে দেখা যায় কফিনের ভেতরের কঙ্কাল অস্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ কবর দেবার পরেও রোগী বেঁচে উঠেছিল। এমন ঘটনা নাকি অনেক আছে। ওই ছেলেটি আরো বলল যে চাচার ভাগ্যটা হয়তো ভালো ছিল, তাই আবার তিনি ফিরে আসতে পেরেছেন। তো ছেলেটির মুখে এইসব কথা শোনার পর আর কারো মনে সন্দেহ থাকলো না। আসলে এই ঘটনাটা যখনকার সময় ঘটেছিল তখন সময়টা ছিল 80-র দশকের দিকে। গ্রামের মানুষ কিন্তু তখনকার সময়ে বেশি শিক্ষিতও ছিল না, তাই তারা ডাক্তারি পড়ুয়া ছেলেটির কথা এক বাক্যে মেনে নিয়েছিলেন। তো এই সব ঘটনার পরে হুমায়ুন মিয়ার আব্বা আর চাচারা মিলে ওই নিজামুদ্দিনকে রাজার হালে তার বাড়িতে উঠিয়ে দিলেন। একটা অদ্ভুত আনন্দময় ঘটনার সাক্ষী হয়ে ওই গ্রামের গ্রামবাসীরা বাড়িতে ফিরলেন। এর ঠিক মাসখানেক পরের কথা, একদিন দুপুরে
নিজামুদ্দিনের স্ত্রী হুমায়ুন মিয়ার বাবাকে একটা খবর পাঠালেন। সেদিন দিনটা ছিল শুক্রবার। খবরটা শুনে হুমায়ুন মিয়ার আব্বার মুখে ভীষণ এক চিন্তার ছাপ দেখা গেল। মূলত চাচি খবর দিয়েছিলেন যে নিজামুদ্দিন মানে হুমায়ুন মিয়ার চাচা নাকি ভীষণ অদ্ভুত আচরণ শুরু করেছে। তিনি নাকি সারাটা দিনই ঘুমিয়ে কাটান এবং সারাটা রাত তিনি জেগে থাকেন, এবং জেগে জেগে যে তিনি কি করেন সেটা কেউই বলতে পারে না। চাচি নাকি প্রায় রাত জেগে মাঝে মাঝে দেখেন যে তার ঘর খালি, নিজামুদ্দিন ঘরে নেই। নিজামুদ্দিন ঘরে ফেরেন শেষ রাতের দিকে। তিনি কোথায় গিয়েছিলেন এটা জিজ্ঞেস করলেও তার কোনো সদুত্তর নিজামুদ্দিন দিতেন না। এই নিজামুদ্দিন কিন্তু আগেও মাঝে মাঝে নিরুদ্দেশ হতেন, কিন্তু নিরুদ্দেশ হলেও বাড়ি ফিরে তিনি বলতেন যে তিনি কোথায় গিয়েছিলেন এবং কি করেছেন। এই সব কিছু তিনি তার স্ত্রীকে বলতেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, এই যে নিজামুদ্দিন মারা যাবার আগের 2 সপ্তাহ তিনি যে কোথায় ছিলেন এই বিষয়ে তিনি তার স্ত্রীকে কিছুই বলেননি। আরও একটা অদ্ভুত জিনিস দেখা দিয়েছিল তার মধ্যে, যেটা খুবই ভয়ঙ্কর। সেইটা হলো গোস্ত খাওয়া। নিজামুদ্দিন আগে কিন্তু গোস্ত খেতে তেমন একটা পছন্দ করতেন না। এর একটা কারণ ছিল, নিজামুদ্দিন ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এক সাধু বাবার শিষ্য হয়েছিলেন। তার পাশে থাকতে থাকতেই গোস্ত খাওয়ার প্রতি তার বিতৃষ্ণা চলে এসেছিল। এরপর থেকে তিনি আর গোস্ত খেতেন না, এবং এই নিজামুদ্দিনই এখন নাকি গোস্ত খেতে চান। তখন ওই ডাক্তারি পড়ুয়া ছেলেটি এই ব্যাপারটারও একটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, নিজামুদ্দিন চাচা যখন মরার মতো কোমায় চলে গিয়েছিল তখন নাকি তার ব্রেইন কোনোভাবে এফেক্ট হয়েছিল, তাই তিনি এইসব অদ্ভুত আচরণ শুরু করেছেন। ছেলেটি আরও বলল যে নিজামুদ্দিনের চেক আপ করানো দরকার, কিন্তু নিজামুদ্দিন চাচা গড়িমসি করতে লাগলেন। তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না চিকিৎসা করাতে। আর এদিকে কি হয়, তার মাংস খাওয়ার ইচ্ছা প্রতিদিনই বাড়তে থাকে। মাংস খেতে দিতে না চাইলে সে অশ্লীল ভাষায় সবাইকে গালাগালি শুরু করেন। যখন এইসব ঘটনা চলমান, এরই মধ্যে আরও একটা ভয়ানক ঘটনা জানা গেল। নিজামুদ্দিন নাকি কাঁচা মাংস খাওয়া শুরু করেছিলেন। সবাই চিন্তা করলেন যে হয়তো কারো মাংস খাবার ইচ্ছা জাগতেই পারে, তাই বলে কাঁচা মাংস খেয়ে নেবেন, তা কি করে হয়। এরই মধ্যে ওই গ্রাম থেকে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা শোনা যেতে লাগলো। গ্রামের মানুষের হাঁস মুরগি কে যেন চুরি করে নিয়ে যাচ্ছিল রাতের বেলা। সবাই সন্দেহ করলো হয়তো শেয়ালের কাজ। সবাই বলা বলি করলো গ্রামে শেয়াল এসে পড়েছে হয়তো। তখন সবাই কি করে, রাতে পাহারা বসায় শেয়াল ধরার জন্য। কিন্তু মুরগি চুরি আর থামলো না। এদিকে নিজামুদ্দিনের মাংসের ক্ষুধা ততদিনে অনেক বেড়ে গিয়েছিল। তখন পুরো গ্রামেই তার এই মাংস খাবার গল্পটা ছড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ একদিন এই মুরগি চুরির কেস এক নতুন দিকে মোড় নিল। এক রাতে ওই গ্রামের পূর্ব পাড়ার এক মহিলা গভীর রাতে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। তখন তিনি হঠাৎ দেখলেন একজন মানুষের মতো দেখতে কি যেন তার বাড়ির সামনে দিয়ে দৌড়ে গেল। তখন ভয়ে তিনি চিৎকার শুরু করে দেন। এর পরপরই দেখা গেল যে তার 2টো মুরগি নেই। তখন সবার সন্দেহ হলো মুরগি চুরির ব্যাপারটা কোনো শেয়াল ঘটাচ্ছে না, গ্রামে সত্যিই এক মুরগি চোরের আবির্ভাব হয়েছে। আর এদিকে নিজামুদ্দিন প্রতি রাতে ঘরের বাইরে বের হয়ে যান। তার স্ত্রী কয়েকবার তার পিছু নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি, কারণ নিজামুদ্দিন যেন চোখের পলকেই উধাও হয়ে যেতেন। এর মধ্যেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল গ্রামে। ওই গ্রামের উত্তরপাড়ায় আব্দুল আজিজ নামের একজন লোক থাকতেন। ওই লোকটা ছিল ভীষণ গরিব, আর তা শুধু একটা গাই গরু ছিল তার সম্বল।
একদিন সকালে ঘুম থেকে উঠে আব্দুল আজিজ দেখেন তার গরুটা মাটিতে পড়ে আছে এবং গরুটার পুরো শরীর রক্তে মাখামাখি অবস্থা। দেখে মনে হলো কেউ যেন গরুর শরীর থেকে এক খাবলা মাংস উঠিয়ে নিয়ে গেছে। তখন গ্রামে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ল। এর কিছুদিন পরেই শুধু গাই গরু না, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব একই রকম ভাবে মারা যেতে লাগলো। রাতে যারা পাহারা দেয়া শুরু করেছিলেন তারাও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প বলতে লাগলেন। ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে মিন্টু গভীর রাতে বাড়ি ফিরছিলেন। সে নাকি দেখেছিল তাদের সুপারি বাগানের মধ্য দিয়ে কি যেন নিঃশব্দে দ্রুত হেঁটে চলেছে, মানুষের মতোই দেখতে, অথচ এত দ্রুত চলে গেল যে মানুষ ওভাবে চলে যেতে পারে না। আবার সমীরণ বিবি নামে একজন মহিলা রাতে ভাইয়ের বাসা থেকে দুটো মুরগি নিয়ে ফিরছিলেন। গভীর রাতে গাছে ঘেরা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফিরছিলেন তিনি। তখন তার মনে হয়েছিল কি যেন তার পিছু পিছু আসছে। তিনি ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। তিনি যখন বাড়ির কাছাকাছি এসেছেন তখন তিনি গাছের উপরে একটা সরসর শব্দ শুনতে পান। তিনি সেদিকে তাকিয়ে দেখেন একটা মানুষের মতো অবয়ব যেন গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে আছে। জিনিসটা ছিল একদম ঠিক তার মাথার উপরে। তখন তিনি প্রচণ্ড ভয়ে চিৎকার করে মুরগি দুটো ফেলে জোরে দৌড় দেন। পরদিন সকালে সেখানে গিয়ে দেখা যায় মুরগির পশম আর হাড়গোড় পড়ে আছে। এরপরেই ঘটল আরও একটা ঘটনা। উত্তরপাড়ার আনিস নামের একটা ছেলে বসবাস করত। ছেলেটা রাত জেগে পড়াশোনা করছিল। রাত আনুমানিক তখন 3টার মতো হবে। আনিসের মনে হলো তার ঘরের বাইরে কেমন একটা খসখস খসখস করে শব্দ হচ্ছে। আনিস ভয়ে ভয়ে তার জানালা খুললেন এবং জানালা খুলতেই প্রচণ্ড ভয়ে তিনি শিউরে ওঠেন। আনিস দেখল তার জানালার ঠিক ওপাশে নিজামুদ্দিন দাঁড়িয়ে আছে। তার মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর রকমের হাসি। নিজামুদ্দিন হাসছিলেন ঠিক আনিসের দিকে তাকিয়ে। তার মুখ বেয়ে তখন রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছিল। নিজামুদ্দিনের হাতে ছিল 2টা মৃত মুরগি। তখন ওই আনিস যখন ভয়ে চিৎকার দিতে যাবে তখন নিজামুদ্দিন ঠোঁটে আঙুল চেপে আনিসকে চুপ থাকার ইশারা করছিলেন এবং ফিসফিস করে বললেন, এই ঘটনা যদি কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলবো। এইটা বলেই নিজামুদ্দিন রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে ওই আনিস কি করে সে গ্রামের সবাইকে নিজামুদ্দিনের ব্যাপারটা বলে দিলেন। এর পরপরেই গ্রামের সবাই মিলে সেদিন হামলা চালালেন নিজামুদ্দিনের বাড়িতে। নিজামুদ্দিন তখন ঘুমাচ্ছিলেন। এই সুযোগেই তাকে সকলে একসাথে ধরে শেকল দিয়ে বেঁধে ফেলল। এই সময় এই নিজামুদ্দিন প্রথমে খুব ছটফট শুরু করেন। এরপর যখন তিনি একটু ধাতস্থ হলেন তখন চুপচাপ হাসি মুখে বসে রইলেন। নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই তিনি করলেন না। শুধুমাত্র মুখে এক ভয়ঙ্কর হাসি নিয়ে সবাইকে বলতে লাগলেন, আমাকে ছেড়ে দে সবাই, না হলে কিন্তু কাউকে বাঁচতে দেব না। এই যে নিজামুদ্দিনকে বেঁধে রাখার ঘটনা যখন ওই হুমায়ুন মিয়ার বাবা মানে নিজামুদ্দিনের বড় ভাই খবর পান তখন তিনি লোক মারফত খবর পাঠান যেন নিজামুদ্দিনকে শুধু বেঁধে রাখা হয়, তাকে যেন কেউ মারধর না করে। তিনি আরও বলেন একদিন পরেই তিনি নিজে এসে নিজামুদ্দিনকে শহরে নিয়ে যাবেন। শহরে নিয়ে তাকে ডাক্তার দেখানো হবে। তার এমন কথা শুনে গ্রামবাসীরা একটু ভরসা পেল এবং নিজামুদ্দিনকে শেকল দিয়ে বেঁধে রেখে যে যার বাড়িতে চলে গেলেন। তখন বাড়িতে ছিল শুধু নিজামুদ্দিনের স্ত্রী এবং তার 2 মেয়ে আর আশেপাশের ঘরের কয়েকজন মানুষ। তারা রাত পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন। এর পরের ঘটনা যেসব ঘটেছিল সব
ওই গ্রামের মানুষজনদের কাছ থেকেই সংগ্রহ করা। সেদিন দুপুর পর্যন্ত নিজামুদ্দিন সেই শেকল পরা অবস্থাতেই বসে বসে ঘুমিয়ে রইলেন। দুপুরের পর ঘুম ভেঙে তিনি তার স্ত্রীকে বললেন, আমাকে মাংস খেতে দে। তার স্ত্রী তখন চোখের পানি মুছে বললেন, মাংস খেতে খেতেই আজ তোমার এই সমস্যা। আমি তোমাকে কাল পর্যন্ত মাংস খেতে দেব না। কাল সবাই আসবে শহর থেকে, তারা বলবে এরপর তোমাকে খেতে দেব। সেদিন বিকেলে এই নিজামুদ্দিনের চেঁচামেচি একটু কমলো। চেঁচামেচি কমার পর তার স্ত্রী তার কাছে গেলেন এবং তাকে কিছু প্রশ্ন করলেন যে কেউ কি আপনাকে জাদু করেছে এবং ওই 2 সপ্তাহ আপনি কই ছিলেন? তখন নিজামুদ্দিন মুচকি হেসে নাকি বলেছিলেন, ওই 2 সপ্তাহ আমি কোথায় ছিলাম তা আমি তোমাকে বলবো না। সেদিন সন্ধ্যায় নিজামুদ্দিনের অবস্থা ভয়াবহ হয়ে গেল। মাদকাসক্ত ব্যক্তিরা মাদক না পেলে যেমন আচরণ করে, নিজামুদ্দিনও নাকি ঠিক তেমনই আচরণ করছিলেন। চোখ উল্টে মাথা ঝাঁকাতে লাগলেন তিনি। নিজামুদ্দিনের অবস্থা দেখে তার স্ত্রী খুবই ভয় পেয়ে গেলেন। তারপরও চিন্তা করলেন, একটাই তো রাত, দেখতে দেখতেই কেটে যাবে। পরদিন খুব ভোরে নিজামুদ্দিনের বড় ভাইয়েরা গ্রামে পৌঁছে গেলেন। সাথে ছিল সেই ডাক্তারি পড়ুয়া ছেলেটি। তারা 3 জন নিজামুদ্দিনের বাড়ির সামনে এসে অনেকক্ষণ হাঁক ডাক দিলেন, কিন্তু দরজাটা কেউ খুলল না। শেষের দিকে তারা দরজায় যখন বাড়ি দিতে যাবেন, তারা দেখেন দরজা খোলাই আছে। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। তারা দেখলেন ঘরের মেঝেতে একটা শেকল পড়ে আছে। তার পাশেই যেন রক্তের বন্যা বয়ে গেছে। ও রক্ত পেরিয়ে একটু ভেতরের দিকে যান তারা। ভেতরে গিয়ে দেখা গেল নৃশংস এক দৃশ্য। তারা দেখলেন নিজামুদ্দিনের স্ত্রী এবং তার 2 বাচ্চা পড়ে আছে মেঝেতে। তাদের 3 জনেরই চোখ ছিল খোলা। তাদের শরীরে ছিল বড় বড় জখম। কে যেন খাবলা দিয়ে মাংস তুলে নিয়েছে তাদের প্রত্যেকের শরীর থেকে। নিজামুদ্দিনের বড় ভাই সেই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি সেখানেই স্টক করলেন। বাকি 2 জন তখন তাকে নিয়ে শহরে রওনা হলেন তাড়াতাড়ি। কিন্তু শহরের হাসপাতালে পৌঁছতে পৌঁছতে নিজামুদ্দিনের বড় ভাই মারা গেলেন। ঘটনার 2 দিন পর ওই আনিস নামের ছেলেটাকেও তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। নিজামুদ্দিনের স্ত্রী আর বাচ্চাদের মতো তার শরীর থেকেও কে যেন মাংস তুলে নিয়েছিল। এরপর থেকে ওই গ্রামে কখনো আর কোনো প্রাণী খুন হবার খবর পাওয়া যায়নি। নিজামুদ্দিনকেও আর কোথাও দেখা যায়নি। এই ঘটনার সঠিক কোনো ব্যাখ্যা কিন্তু আজও পাওয়া যায়নি। অনেকে অনেক ধরনের কথা বলা বলি করে। কেউ বলে নিজামুদ্দিন নিরুদ্দেশ হওয়ার পর সেই 2 সপ্তাহ তিনি নাকি কোনো শয়তান পূজারীর দলের সাথে মিশে গিয়েছিলেন। তারা নাকি তার ভেতরে খারাপ কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। আবার কেউ কেউ এমন বলে যে লোকটা ফিরে এসেছিল সে আসলে নিজামুদ্দিন ছিল না, নিজামুদ্দিনের রূপ ধরে কোনো খারাপ কিছু এসেছিল। আবার কেউ কেউ বিশ্বাস করে এই ঘটনার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হয়তো আছে, যেটা হয়তো কেউ বের করতে পারেনি। ওই গ্রামে এখনো নাকি নিজামুদ্দিনের বসতভিটা শূন্য অবস্থায় পড়ে আছে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স,
আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত ভয়ানক এক খুনিকে নিয়ে। একটু ব্যতিক্রম ধরনের হবে আজকের এই ঘটনাটি। আমরা মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব, তবে এই মানুষের সকল কাজেই যে সেরা এমনটা নয়। এই পৃথিবীতে এমন অনেক মানুষের আবির্ভাব ঘটেছিল যারা এই সুন্দর পৃথিবীকে আলোকময় করেছেন। আবার এমন কিছু ব্যক্তির আবির্ভাব এই পৃথিবীতে ঘটেছিল যাদের কাজকর্ম দ্বারা তারা পৃথিবীকে কলঙ্কিত করেছেন। তবে সুখের সাথে এটাই বলা যায় যে এদের সংখ্যাটা খুব একটা বেশি নয়। যেই সকল ব্যক্তিদের কর্মে মানবতা কলঙ্কিত হয়েছিল, তাদের মধ্যে পুরুষ যেমন ছিল ঠিক তেমনি কিছু নারীও ছিল। আর ঠিক তেমনই একজন নারীর নাম হচ্ছে ইলস কোস। এই নারী মূলত এতটাই জঘন্য ছিলেন যে তাকে সম্বোধন করা হতো বুখেনওয়াল্ডের ডাইনি হিসেবে। ইলস কোস ছিল জঘন্যতম একজন খুনি মহিলা। তিনি কি করতেন? কারাগারে বন্দী লোকদের তিনি হত্যা করতেন এবং তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনি সংরক্ষণ করতেন। এই ইলন কোস 1906 সালের 22শে সেপ্টেম্বর জার্মানির ড্রেসডেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল একজন কারখানা শ্রমিক। জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, তখন 1932 সালে তিনি নাজি পার্টিতে যোগদান করেন। ইলস কোসের স্বামীর নাম ছিল কার্লোট্টো, যিনি পেশায় ছিলেন একজন কারারক্ষী। এই কোস নিজেও ছিলেন ক্যাম্পের একজন সুপারভাইজার। সালটা 1936। বার্লিনে কোচ এক ক্যাম্পের সুপারভাইজার ও নিরাপত্তা রক্ষী হিসেবে তিনি যোগদান করেন। এই সময় পর্যন্ত ছিল কোচের ভালো সময়। এর পরের ঘটনাগুলো শুধুই অন্ধকার জগতের। কোচ যখন ক্যাম্পের সুপারভাইজার ছিলেন, তখন তিনি এক হৃদয় বিদারক ও নির্মম খেলায় মেতে ওঠেন। তখন কোচের দায়িত্বে থাকা ক্যাম্পে যখন নতুন কোনো বন্দি আনা হতো, তখন তিনি সেই বন্দিগুলোকে সুন্দরভাবে পরখ করতেন। এই কোচ সকল বন্দীকে দেখতেন। যে সকল বন্দীদের শরীরে টেটু অঙ্কিত থাকত এবং যাদের গায়ের রং ভালো, তাদেরকে তিনি আলাদা করে রাখতেন। এর পরপরেই এক সময় কোচ মেতে উঠত পৈশাচিক এক নেশায়। তার দেখা যেই সকল বন্দীদের শরীরে টেটু ছিল, তাদেরকে সে নির্মমভাবে হত্যা করত এবং তাদের চামড়াসমূহ তাদের শরীর থেকে ছাড়িয়ে নিত। এরপর এই টেটুযুক্ত চামড়াগুলো তার নিজের কাছে তিনি সংরক্ষণ করতেন। এছাড়াও যে সকল বন্দীদের চামড়া সুন্দর ছিল, তাদেরকেও সে হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনি সংরক্ষণ করতেন। তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে সাইড ব্যাগ, বালিশের কভার সহ অন্যান্য জিনিস তৈরি করা। তিনি এই সকল বন্দীদের শরীরের চামড়া দিয়ে বালিশের কভার, বিছানার চাদর, টেবিলের কাপড় ইত্যাদি তৈরি করেছিলেন। কোচ নিজে ক্যাম্পের সুপারভাইজারের দায়িত্বে ছিলেন এবং তার স্বামীও একই ক্যাম্পে দায়িত্বে থাকার কারণে সে এই জঘন্য কাজগুলো খুব সহজেই করতে পারছিলেন। দীর্ঘদিন এভাবে নির্মমতার পর কুখ্যাত এই মহিলাকে গ্রেপ্তার করা হয় 1943 সালের 24 আগস্ট। কিন্তু তার এই নির্মম হত্যাযজ্ঞের কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি। ফলে সঠিক প্রমাণের অভাবে জেল থেকে তিনি ছাড়া পেয়ে যান। কিন্তু তার স্বামী দোষী বিবেচিত হন এবং তাকে কারাদণ্ড দেয়া হয়। জেল থেকে বেরিয়ে কোচ চলে যায় লুদিমবার্গের এক শহরে। তিনি সেখানে বসবাস করার সময় আমেরিকার সৈন্যরা তাকে আবারও গ্রেপ্তার করেন। তখন সালটা ছিল 1945 সালের 30শে জুন। পুনরায় গ্রেপ্তার হবার পর আবার বিচারের মুখোমুখি করা হয় কোচকে। দ্বিতীয়বার বিচারের সময় প্রকাশিত হতে থাকে তার
নানান ধরনের কুকীর্তির কথা, এবং তিনি নিজেও স্বীকার করেন তার এসব লোমহর্ষকর কাহিনীর কথা। পুলিশ তখন অভিযান চালিয়ে উদ্ধার করে মানুষের চামড়া দিয়ে তৈরি তার বিভিন্ন প্রকারের জিনিসসমূহ। বিচারে কোচ দোষী বিবেচিত হওয়ায় 1947 সালের 30 জুন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। কিন্তু নিজের প্রতি অভিমান ও জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে জেলে থাকা অবস্থায় 1967 সালের 1 সেপ্টেম্বর তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আর এভাবেই দুনিয়া থেকে বিদায় নেন এক নরপিশাচ। কিন্তু তখনকার দিনে একটা রটনা রটে চারদিকে। কোচ যখন জেলে তার রুমে বন্দি অবস্থা থাকতেন, তিনি নাকি বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পেতেন। তিনি যাদের হত্যা করেছিলেন তিনি নাকি তাদের দেখতে পেতেন, এবং মূলত এই কারণেই তিনি আত্মহত্যা করেন। এইটা প্রকাশিত হয় তখন যখন তার ডায়েরিটা মানুষের সামনে আসে। তিনি তার দেখা বিভিন্ন জিনিস ওই ডায়েরিতে লিখে গেছেন, এবং তিনি এটাও লিখেছেন যে তিনি প্রতি রাতে অনুভব করতেন বেশ কিছু মানুষ তাকে শুইয়ে রেখে তার শরীর থেকে তার চামড়া ছিঁড়ে নিচ্ছে, এবং তিনি সেটা অনুভবও করছেন। প্রতি রাতেই তিনি এই বিভীষিকাময় স্বপ্ন দেখতেন, এবং এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই তিনি নাকি আত্মহত্যা করেছিলেন। এইসব ঘটনা তার ডায়েরি পড়ে মানুষজন জানতে পারে। প্রিয় লিসেনার্স, আজকের এই ভিন্নধর্মী ঘটনাটি আপনাদের কেমন লেগেছে জানি না, তবে একবার ভাবুন সেই সব লোকদের কথা যাদের তিনি নির্মমভাবে হত্যা করেছিলেন। মানুষ কতটা নিষ্ঠুর হলে এভাবে শরীরে চামড়া তুলে নিতে পারে। একবার কল্পনা করুন সেই সব হতভাগ্য মানুষের কথা। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।